ভরা বিয়ের আসরে নিজের হবু বরের পা দুটো চেপে ধরল তুলি। ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে রইল বিয়েবাড়িতে উপস্থিত থাকা প্রত্যেকটা ব্যক্তি। এই প্রথম হয়তো দেখছে নিজের বিয়ের আসরে কোনো কনে নিজের হবু বরের পা জড়িয়ে ধরে এভাবে কান্নায় ভেঙে পড়তে। পানিতে টুইটুম্বুর চোখ নিয়ে আহাদের দিকে মুখ তুলে চাইল তুলি। অন্যদিকে মুখ ফিরিয়ে রেখেছে আহাদ। তার পাশে দাঁড়িয়ে আছে তার প্রেমিকা। হাতের মুঠোয় হাত রেখে দাঁড়িয়ে আছে দুজন স্বাভাবিক ভঙ্গিমা বজায় রেখে। অপরদিকে লাল বেনারসি পরে বধূ বেশে থাকা তুলি আহাদের পা চেপে ধরে বসে আছে মেঝেতে। অথচ আহাদ তুলির দিকে একবারও মুখ ফিরিয়ে তাকাচ্ছে না। তুলির মামা মামিও নিস্তব্ধ হয়ে আছেন। নিজের ছেলের এমন কাণ্ড দেখে তুলির খালা মাথায় হাত দিয়ে বসে আছেন চেয়ারে। আহাদের মুখ পানে অশ্রুসিক্ত নয়নে চেয়ে থেকে কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল তুলি, আজ তো আমাদের বিয়ে ছিল আহাদ ভাই। দেখো না লাল বেনারসি পরে বধূ বেশি এই আমি তোমার পায়ে হাত চেপে বসে রয়েছি। অপেক্ষায় ছিলাম তোমার বধূ বেশি সাজে, কিন্তু কিন্তু আমার বদলে অন্য কারো হাত ধরে রেখেছ তুমি। ছোট থেকে আগলে রেখে কেন দিলে এমন পরিণাম? বিয়ে করে নাও আমাকে আহাদ ভাই। তুলির অশ্রুসিক্ত কণ্ঠের আকুতি আহাদের মস্তিষ্কে স্যাৎ করে উঠল। নিজের দুচোখ বুজে আবারও মেলে দৃষ্টি নিবদ্ধ করল তুলির মায়াবী মুখখানাতে। নিষ্পাপ তুলি, শ্যামবতী কন্যা, অথচ অজস্র মায়ে ভরপুর তার চেহারা। ডাগর ডাগর চোখে চিকচিক করছে জল। 17 বছরের মেয়েটাকে লাল টুকটুকে বেনারসিতে হুট করে 27 বছরের রূপবতী মনে হচ্ছে আহাদের কাছে। নিজের ঠোঁট দুটো ভিজিয়ে নিল সে। শুকিয়ে গেল গলা। পাশে দাঁড়ানো ঝুমুর হাতটা আঁকড়ে ধরল আরো শক্ত করে। কঠিন গলায় বলে উঠল, আমি ঝুমুকে ভালোবাসি তুলি, তোকে আমি কখনোই ভালোবাসিনি। আমি জানতাম না খালামণি আমাদের বিয়ে ঠিক করে রেখেছিলেন আগে থেকেই। কিন্তু বিশ্বাস কর, আমি তো তোকে নীতির মতো করে ছোট বোন ভেবে আগলে রেখেছি সর্বদা। মাঝে হুট করে বিয়ের আয়োজন করে ফেলবে বুঝতে পারিনি আমি। তুই আমাকে ক্ষমা করে দে তুলি। আহাদের পা দুটো ছেড়ে বহু কষ্টে উঠে দাঁড়ালো তুলি। ভারী বেনারসিটা ছোট্ট তুলির জন্য বহন করা খুব একটা সোজা নয়। আহাদ ও ঝুমুরের দিকে এক পলক চাইল সে। আহাদের কাছাকাছি দাঁড়িয়ে কঠিন স্বরে বলে উঠল, অন্য কাউকে ভালোবাসলে কেন আমায় বিয়ের আসর পর্যন্ত আনলে? কেন আমার ছোট্ট মনটাতে তোমরা মিলে সবাই আঘাত হানলে? আমি তো বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না আহাদ ভাই। তোমরা সবাই মিলেই তো আমাকে। কথাগুলো বলতে বলতে মামা মামির দিকে চোখ বুলালো তুলি। চিৎকার করে বলল, শান্তি হয়েছে তোমাদের? হয়েছে শান্তি? আমায় বিয়ে দেওয়ার জন্য তো উঠে পড়ে লেগেছিলে। দাও এবার বিয়ে দাও আমাকে। সহ্য করতে পারছিলে না তো আমাকে? বিদায় করো এখন। যার সাথে পারবে তার সাথে বিয়ে করে দাও। কানাঘুষে শুরু হয়ে গেল পুরো বিয়ে বাড়িতে। ভারী শাড়িটা আগলে নিয়ে পা বাড়াতেই ফ্লোরে ঢলে পড়ল তুলি। আতকে উঠল আহাদ। এগিয়ে আসতে নিলে বাধা প্রদান করলেন তুলির মামা। উনি নিজেই কোলে করে রুমে নিয়ে গেলেন তুলিকে। সাথে সাথেই মুখ বাঁকালো তুলির মামি। ননদের দিকে তাকিয়ে বললেন, ছেলের কুকীর্তি দেখেছ হিমা? কেমন ঠকালো মেয়েটাকে? অসহায় চোখে আহাদের দিকে তাকালেন হিমা বেগম। কঠোর স্বরে বলে উঠলেন, আমার ছেলের কুকীর্তি করেছে নাকি আপনিও ভাইয়া উঠে পড়ে লেগেছিলেন তুলিকে বিদায় করতে? তুলি তো বোঝা হয়ে গিয়েছিল আপনাদের ওপর। আমি কত করে বলেছি একবার ছেলেমেয়েদের মতামত জেনে নেই, কিন্তু আপনিও ভাইয়া মিলে আমায় জোর করলেন বিয়েটার জন্য। দেখলেন তো পরিণতি। আসমা বেগম মুখ বাঁকিয়ে চলে গেলেন। তুলির মামা এসে হতাশার নিঃশ্বাস ফেলে হিমা বেগমের উদ্দেশ্যে বলে উঠলেন, আহাদ ও মেয়েটার বিয়ের ব্যবস্থা করো হিমা। সাথে সাথেই বিচলিত কণ্ঠে প্রশ্ন করল আহাদ, তুলি ঠিক আছে মামা? ওর এ অবস্থার জন্য তুমি আর আমরা সবাই দায়ী? তাই এই প্রশ্নটা করা মানায় না তোমার। দমে গেল আহাদ। বিয়ে বাড়ির সবাই চলে গেলেন একে একে। তুলির মায়ের চাচাতো বোন ও ওনার হাজব্যান্ড এসেছিলেন। ওনারাও চুপ করে বসে আছেন ড্রয়িং রুমে। তুলি 17 বছরের এক কিশোরী কন্যা। বাবা মাকে হারিয়েছে প্রায় বছর খানেক গড়াবে। মামার সাথে বাবার বিজনেস ছিল, সেখানে তুলির কিছু প্রাপ্য আছে। সেই সুবাদে মামার বাড়িতেই তার বসবাস। চাচা আছেন একজন, কিন্তু 12 বছরের তুলিকে পালন করতে রাজি ছিলেন না তারা।
শেষমেশ মামার বাড়িতে ঠাঁই হলো তার, কিন্তু মামির চক্ষু বিষ ডাগর আখির অধিকারিণী তুলি। অন্ধকার রুমে চাঁদের ঝলমলে আলো এসে প্রবেশ করছে, পাশ থেকে হাওয়ার তালে নাকে এসে দোলা দিচ্ছে চাপা ফুলের ঘ্রাণ। বিছানার কোণায় মাথা ঠেকিয়ে গভীর চিন্তায় মগ্ন তুলি। তার ছোট্ট বাটন ফোনটা যে কখন থেকে বেজে যাচ্ছে সেদিকে খেয়াল নেই তার। শব্দ যেন তার কর্ণগোচর হতে রাজি নয়। গভীর চিন্তায় মত্ত মানুষগুলোর কি আর আশেপাশের খেয়াল থাকে? টুপটুপ করে জল ঝরে পড়ছে চোখ থেকে, ভিজিয়ে দিচ্ছে চাদরের সামান্য একটু অংশ। কষ্ট হচ্ছে তার, খুব বেশি পরিমাণে কষ্ট হচ্ছে তার ছোট্ট হৃদয়টা। আহাতকে সে ভালোবাসে না, তবে তবে একরাশ ভালো লাগা জমাইত তার মন জুড়ে আহাদের জন্য। আবেগ বলা যেতে পারে, অথবা বলা যেতে পারে সাময়িক ভালো লাগা। কিন্তু চঞ্চল মন যে মেনে নিতে পারছে না কষ্টটা। তুলির বয়সের মেয়েদের জন্য হঠাৎ এক অপ্রত্যাশিত ঘটনা মেনে নিতে পারা সহজ কথা নয়। ফোনটা আবার বেজে উঠতেই চরম বিরক্তি প্রকাশ করল তুলি। না দেখে কানে ধরতেই কর্ণ কুহুরে এসে পৌঁছালো আহাদের দৃঢ় কণ্ঠ। সোজা হয়ে বসল তুলি। আই এম সরি রে তুলি, আমার জন্য আজ কত কিছু ফেস করতে হলো তোকে। আমায় ক্ষমা করে দে বোন। বোন বলছো, আবার ক্ষমাও চাইছো? যদি পারো তবে দোয়া করবে তোমার ছোট্ট বোনের হৃৎপিণ্ডটা যেন এক রাজকুমার এসে কবজা করে নেয়। অবাকের শীর্ষ পর্যায়ে পৌঁছে গেল আহাত। নরম স্বরে বলে উঠল, তুই অনেক কষ্ট পেয়েছিস তাই না তুলি? জানিস, তুই যখন আমার পায়ে ধরেছিলি তখন মনে হচ্ছিল কেউ আমার কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। কিন্তু আমি অসহায় ছিলাম তুলি। যে মেয়েটা আমার জন্য নিজের পরিবার ত্যাগ করে চলে এসেছে ঢাকা থেকে, তাকে আমি কিভাবে ফিরিয়ে দিতাম বল? তোকে বিয়ে করলে তোদের দুজনকেই ঠকানো হতো। আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম তুলি। মামা এত তাড়াহুড়ে বিয়েটা ঠিক করলো যে আমি কোনো সিদ্ধান্তই নিতে পারছিলাম না। দয়া করে আমায় ক্ষমা করে দিস। কিছু বলল না তুলি। কল কেটে ফোনটা ফেলে দিল বিছানায়। চোখের অশ্রু এখনো গাল বেয়ে গড়িয়ে পড়ছে। ভালো না বাসুক, ভালো লাগা তো ছিল। প্রেমিক পুরুষ না হোক, এক মুহূর্তের জন্য হলেও তার অতি চঞ্চল কিশোরী মনটা স্বামী রূপে আহাতকে কল্পনা তো করেছিল। আজ আহাত তার ছোট্ট মন ভঙ্গ করেছে, হয়তো সময়ের স্রোতে একদিন আহাদের মন ভঙ্গ হবে। গাড়ি ছুটে চলেছে সুদূরে কোথাও। ফাল্গুনের মৃদু মৃদু বাতাস পাল্লা দিয়ে উড়িয়ে চলেছে তুলির খোলা চুল। মৃদু মৃদু বাতাস শীতের রুক্ষতা দূর করে মনকে উদাস করে দিচ্ছে। ঋতুরাজ বসন্তে প্রকৃতি সেজে উঠেছে নতুন রূপে, কিন্তু তুলির মনে কেন ঘোর অমানিসার সমাহার। কিশোরী বয়সের আবেগ কেন চঞ্চল তুলিকে দমিয়ে দিচ্ছে। চোখ জোড়া ব্যস্ত বাহিরের দৃশ্য অবলোকন করতে, সবুজে ঘেরা প্রকৃতি দেখতে। তুলি কখনো এর আগে ঢাকা আসেনি। আজ যে প্রথম ঢাকার উদ্দেশ্যে ছুটে চলেছে সে। মাথায় কারো হাতের স্পর্শ পেতেই আলতো হাসল তুলি। একটা নদী দেখে বলল, দেখো না খালামণি, নদীটা কি সুন্দর। তুলির দিকে চেয়ে মুখে হাসি ফুটে উঠল মিসেস সারেয়ার। তিনি তুলির মায়ের চাচাতো বোন। বাবার বাড়িতে সচরাচর আসা হয় না ওনার। বহু বছর পর এসে তুলিকে দেখে মায়ায় পড়ে গিয়েছিলেন তিনি। পরক্ষণে যখন জানতে পারল তুলির বিয়ে, চমকে উঠেছিলেন। আর গত পরশু দিন যা হলো তাতে মেয়েটার জন্য ভীষণ কষ্ট লেগেছে ওনার। তুলির মামার কাছে আবদার করলেন তুলিকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য। তুলির মামি যেন না চাইতে জল পেয়ে গেল, ধরে বেঁধে বিদায় করে দিল তুলিকে। তুলির খারাপ লাগেনি, একটুও খারাপ লাগেনি। এ শহরে আর থাকতে চায় না সে। তার মন তো নিজের মতো করে উঠতে চায় অন্য কোনো শহরে। কিশোরী বয়সটাই এমন। আহাদের চেহারা দেখে ব্যথিত হতেও আর রাজি নয় সে। তবুও বেহায়া কষ্টকে আর এত সহজে ছেড়ে দিতে রাজি? ড্রয়িং রুমে বসে আছে তুলি। সারেয়ার দুই মেয়ে ইনশিতা এবং আমরিন ড্যাবড্যাব চোখে তাকিয়ে আছে তুলির দিকে। ইনশিতা অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। আমরিন তুলির সমান এবার কলেজে ভর্তি হবে। ইনশিতা ও আমরিনের কাছে তুলিকে ভীষণ ভালো লেগেছে। ভীষণ। কেমন মায়াবী চেহারা মেয়েটার, আর এসেই কেমন মিশে গেছে ওদের দুজনের সাথে। পকপক করার জন্য যে তুলি নামক মেয়েটা ওস্তাদ, তা বুঝতে বাকি নেই ইনশিতার। তাদের বাড়িতে তো আগে থেকে এক অত্যন্ত রাগী গুমরোমুখ মানুষের বসবাস। এখন তো এক পকপক করা রানীও চলে এসেছে।
এবার মনে হচ্ছে বাড়িটা একদম পরিপূর্ণ হয়েছে। প্রচণ্ড টায়ার্ড তুলি বিছানায় শুয়ে চোখ দুটো বুজে নিল। খুব সুন্দর বাড়িটা। দুপুরে এসেই ফ্রেশ হয়ে ঘুরে ঘুরে দেখেছে আমরিনের সাথে। আমরিন ও ইনশিতাকে বেশ ভালো লেগেছে তার। এখন তার মনটা একটু শান্তি চায়, একটু বসন্তের মাঝে হারিয়ে যেতে চায়। সন্ধ্যার আকাশ জুড়ে রক্তিম আভার মেলা, ছাদে অজস্র নয়নতারার ছড়াছড়ি। ইনশিতার সাথে এসেছিল ছাদে, কোনো একটা কাজে নিচে গিয়েছে ইনশিতা। তখন থেকে একা দাঁড়িয়ে গায়ে হাওয়া লাগাচ্ছে ছাদের কার্নিশ ঘেঁষে। হঠাৎ হঠাৎ ঘাড়ে উত্তপ্ত নিঃশ্বাস অনুভূত করতেই পিলে চমকে উঠল তুলির। ভয়ার্ত মন নিয়ে উল্টো ঘুরতেই তাল সামলাতে না পেরে ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নিলে তার কোমর জড়িয়ে একদম কাছে টেনে নিল কেউ। মানুষটার বুকের কিছু অংশ খামছে ধরে চোখ খুলতেই ধুকপুক করা হৃৎপিণ্ড স্পন্দিত হতে লাগলো প্রচণ্ড গতিতে। নীলাভ চোখ, এই প্রথম নীলাভ চোখের মণি দেখেছে তুলি। সুদর্শন এক যুবক তার কোমর জড়িয়ে চেয়ে আছে তার দিকে ভুরু কুঁচকে। কি সুন্দর ছেলেটা! তুলির অবুঝ মন হঠাৎই বলে উঠল কথাটা। মুখে নিরলস ভাব এনে ছেলেটা গম্ভীর স্বরে প্রশ্ন করে বসল, কে আপনি? এখানে কি করছেন? কি বলবে তুলি? তার গলা তো শুকিয়ে কাঠ। এভাবে প্রথমবার কোনো পুরুষের এতটা কাছাকাছি সে। এভাবে কাছ থেকে কখনো কোনো ছেলেকে দেখা হয়নি তার। নীরবতা যেন তাকে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরেছে। হ্যাঁচকা টান অনুভব করতেই নিজেকে আবিষ্কার করলো ছেলেটার বুকের মধ্যে। হৃৎস্পন্দন এসে কানে বাড়ি খেতে লাগলো বারবার। ঢোক গিলল তুলি। মুখ তুলে তাকালো নীল পাঞ্জাবি পরা ছেলেটার মুখের দিকে। ছেলেটার চোখে মুখে বিরক্তির আভা ফুটে উঠেছে। কিছুটা সরে এসে কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিল, বাবা তুলি। আচমকাই সম্মুখে দাঁড়ানো ব্যক্তিটার মুখে হাসি ফুটে উঠল, চোখে ফুটে উঠল মুগ্ধতা। ঠোঁট দুটো আরেকটু প্রসারিত করে তুলির একদম কাছে এগিয়ে এসে বলল, কুমিল্লার তুলা। অজান্তে মাথা দোলালো তুলি। ছেলেটা মুচকি হেসে যেতে যেতে বলে গেল, অবেলায় ছাদে থাকলে পেতনি ধরবে তুলা, নিচে নেমে এসো। তুলি যেন কোনো মোহে আটকে পড়ে আছে। পরক্ষণেই ছেলেটার যাওয়ার পথে তাকে একটা কথা মাথায় আসতেই মুখ হা হয়ে গেল তার। নিজেই বিড়বিড় করে বলতে লাগলো, কুমিল্লার তুলা। শার্টের হাতা ফোল্ড করতে করতে অত্যন্ত রাগী ফেস নিয়ে ছাদের সে অচেনা নীলাভ চোখের সুদর্শন ছেলেটাকে নিজেদের দিকে এগিয়ে আসতে দেখে তীব্র থেকে তীব্রতর অবাক হলো তুলি। এত রাগী ছেলেটা! খপ করে পাশ থেকে ইনশিতার হাত খামছে ধরল শক্ত করে। তুলি অত্যন্ত সাহসী প্রকৃতির এক মেয়ে, কিন্তু তার সাহস যেন এই রাগী ছেলেটার কাছে খুবই নগণ্য। ইনশিতার কিছুটা পিছনে লুকিয়ে গেল সে। ভাইকে আসতে দেখে ইনশিতা যেন প্রাণ ফিরে এলো। মুখে হাসি ফুটে উঠল তার। আদ্রর চোখ প্রথমে গিয়েই পড়ল ইনশিতার পিছনে লুকিয়ে থাকা ভীতু তুলির দিকে। আদ্রের রক্তিম চোখ দেখে মাথা নিচু করে ফেলল তুলি। দৃষ্টি সরিয়ে ইনশিতার দিকে তাকাতে ইনশিতা বলতে শুরু করলো, ভাইয়া, ছেলেটা আমাদের জিজ্ঞেস করছিল এক রাতের রেট কত, আমাদের নাকি তুলে নিয়ে যাবে। তুলির দিকে হাত বাড়াতেই তুলি ছেলেটাকে থাপ্পড় মেরে দেয়। ছেলেগুলো আমাদের খুঁজছে তখন থেকেই। চমকে উঠল তুলি। এই ছেলেটা আদ্র, মায়ের তথাকথিত আদ্র। দু চোখ বন্ধ করে হাত দুটো মুঠোয় চেপে নিল আদ্র। রাগে তীর করে কাঁপছে সারা শরীর। চোখ মেলতে আটকে উঠল তুলি। এ কেমন মানুষ! রাগলে নীলাভ চোখগুলো আরো সুন্দর লাগে। কারো রাগী ফেস এত সুন্দর হয়? তুলির ভাবনার ছেদ ঘটল হাতে স্পর্শ পেতেই। মুখ তুলে হাতের মালিককে দেখার আগেই তাকে ও ইনশিতাকে টেনে এনে গাড়িতে বসিয়ে দিল মানুষটা। বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারল না তুলি। তার বুকের মধ্যে তোলপাড় শুরু হয়েছে, প্রচণ্ড তোলপাড়। তার চাহনি জানান দিচ্ছে ইহা মুগ্ধতার চাহনি। সত্যি কি তাই? তার কিশোরী জীবনে কি আবারও পদার্পণ করেছে অজানা কোনো ভালো লাগা? সন্ধ্যার দিকে ইনশিতার সাথে হাতির ঝিল এসেছে তুলি। ইনশিতাকে তার মা সব বলেছে। গোধূলি বেলায় মেয়েটাকে মনমরা হয়ে থাকতে দেখে ইনশিতার মনে হলো তুলিকে নিয়ে ঘুরে আসলে মন্দ হয় না। তুলিও ঘুরার কথা শুনে আবেগ আপ্লুত হয়ে উঠল। চটপট লং একটা কালো জামা ও গলায় স্ক্রাব
পেঁচিয়ে বেরিয়ে পড়লো ইনশিতার সাথে। ভালো ভালোই ঘুরছিল ইনশিতার সাথে, কিন্তু বিপত্তি ঘটল কিছু ছেলের জন্য। 3টা ছেলে কিছু সময় থেকেই ফলো করে যাচ্ছে তুলি ও ইনশিতাকে। শুধু ফলো করেই ক্ষান্ত হয়নি, এক পর্যায়ে পথ রুখে দাঁড়ালো ছেলেগুলো। মুখ থেকে ছিটকে আসছিল মদের বাজে গন্ধ। ইনশিতা ও তুলি পথ কাটিয়ে চলে যেতে নিলে আবারও পথ আটকে 3জনের মধ্যে একজন বলে উঠল সেই তিক্ত কথাগুলো যা সহ্য করতে পারেনি তুলির মন। সাথে সাথেই সজোরে থাপ্পড় বসিয়ে দিল ছেলেটার গালে। ভয়ার্ত চোখে তাকালো ইনশিতা। তুলি যে রাগের ঠেলায় ভুল করে বসেছে, তার জন্য যে নির্মম পরিণতি সহ্য করতে হবে তা মস্তিষ্ক ধারণ করতেই কোনো উপায় না পেয়ে ব্যাগ থেকে পিপার স্প্রে বের করে স্প্রে করে দিল ছেলেগুলোর দিকে। দৌড়াতে দৌড়াতে ফোন করে ভাইকে জানালো সব কিছু। ভাগ্য ভালো কাছাকাছি কোথাও বন্ধুদের সাথে আড্ডায় মত্ত ছিল আদ্র। গাড়ির বাইরে দাঁড়িয়ে তুলির দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে আদ্র। এই তীক্ষ্ণ চাহনি যেন তুলির প্রাণ পাখি উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আচমকায় আদ্রর পিছনে ছেলেগুলোকে দেখে ভয়ার্ত চোখে তাকালো তুলি। তুলির চোখ দুটো রাখতেই যেন কোনো ঘরে চলে গেল আদ্র। আদ্রকে এভাবে রোবটের মতো তাকিয়ে থাকতে দেখে ভাইয়া বলে ডেকে উঠল ইনশিতা। মুহূর্তে পেছন ফিরে লাথি বসিয়ে দিল ছেলেটার পেটে। বাকি ছেলে দুটো পেরে উঠছে না আদ্রর সাথে। ভয়ঙ্করভাবে ছেলেগুলোকে মারছে আদ্র। আদ্রর চেহারা দেখে কেঁপে উঠল ছেলেগুলো। পা জড়িয়ে ধরে বলে উঠল, ক্ষমা করে দেন ভাই, আপনার বোন আমরা জানতাম না, ক্ষমা করে দেন। আমার বোন বলে ক্ষমা চাইছিস, তারপর অন্য কোনো মেয়ের সাথে সেম কাজ করবি। হাতটাকে বাড়িয়েছিলি। কাতর চোখে তাকালো ছেলেগুলো। আদ্রর রাগ বেড়ে গেল দ্বিগুণ। চিৎকার করে বলে উঠল, কে হাতটা বাড়িয়েছিলি ওর দিকে? ছেলেগুলো কোনো জবাব দিচ্ছে না। ইনশিতার দিকে দৃষ্টি দিতেই ইনশিতে দেখিয়ে দিল কোন ছেলেটা হাত বাড়িয়েছিল। সাথে সাথেই ভয়ঙ্কর আর্তনাদ করে ভেসে আসলো ছেলেটার। হাতের ব্যথায় কাতরাতে লাগলো শুধু রাস্তায় পড়ে। ভয় কেঁপে উঠল বাকি 2জন। রাগে আরো জোরে জোরে মারতে লাগলো আদ্র। ঢোক গিল তুলি। তার কাছে মনে হচ্ছে আদ্র কোনো ফাইটার। তার মন এখন জানতে চাইছে আদ্র আসলে কি। মনের প্রশ্ন মনে জমিয়ে না রেখে এমন পরিস্থিতিতেও ইনশিতাকে প্রশ্ন করেই বসল, আদ্র ভাইয়া কি করে আপু? হাসলো ইনশিতা। চোখে মুখে বিষয় নিয়ে জবাব দিল, ভাইয়া একজন ডক্টর। আদ্রের দিকে তাকালো তুলি। অবস্থা কাহিল রাস্তায় পড়ে থাকা ছেলেগুলোর। ইস, কি হাল করেছে ছেলেগুলোর। ডক্টর হয়ে এত নির্দয়, তাহলে জনগণের সেবা করবে কে? আদ্রকে কোনোভাবেই ডক্টর মনে হচ্ছে না তার। তুলির ধারণা মতে ডক্টররা হবে সাদাসিধা সরল মানুষ, দেখতে হবে পুরো গম্ভীর টাইপ। কিন্তু আদ্র তো রাগী সুদর্শন যুবক। তুলির মতো আদ্রর নায়ক হওয়া উচিত ছিল। ঢিসুম ঢিসুম ফাইটের জন্য একদম পারফেক্ট ছেলে আদ্র। কি করলো এটা আদ্র? বেচারি তুলির এত বছরের ধারণাটাই পাল্টে দিল। তুলির মন এখন চিৎকার করে বলতে চাইছে, এটা আপনি ঠিক করেননি আদ্র ভাইয়া, একদমই ঠিক করেননি। 3জন ছেলে আসতে আদ্র বলে উঠল, ওদের হসপিটালে পাঠানোর ব্যবস্থা কর নিবিড়। আর হ্যাঁ, খেয়াল রাখবি নেক্সট টাইম ওরা কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় কিনা। যদি এমন কোনো কথা তোদের কারো কানে পৌঁছায় তাহলে হাসপাতালে নিয়ে যাওয়ার অবস্থায় আর রাখবি না। প্রচণ্ড পেট ব্যথা করছে তুলির। গাড়িতে করছিল, কিন্তু ব্যথার চেয়ে আদ্রের সেই ভয়ঙ্কর রাগের প্রভাবটাই মনে বিরাজ করছিল অধিক। রুমে এসে পেট ব্যথার কারণ বুঝতে পেরে লজ্জায় নত হয়ে পড়েছে সে। ড্রেস পাল্টিয়ে নিয়েছে, কিন্তু কোনো প্যাড নেই তার কাছে। ইনশিতাদের কাছে যে চাইতে যাবে সেই পরিস্থিতিতেও নেই। পেট ব্যথা নিয়ে ঘাপটি মেরে শুয়ে রইল তুলি। দরজায় টোকা পড়তে কিছুটা নড়ে উঠল। সে দেখল আমরিন, হাতে একটা ব্যাগ। কাছে এসে ব্যাগটা রেখে বলে উঠল, আমাদের বলতে পারতিস তুলি, এভাবে ব্যথা নিয়ে থাকা যায় বোকামে? কষ্ট হচ্ছে না তোর? ভাইয়া না দেখলে তুই তো আমাদের বলতি না। ভাগ্যিস ভাইয়া বুঝে নিয়েছে আর প্যাড ও ঔষধ পাঠিয়েছে। থমকে গেল তুলি। অতিশয় লজ্জা ঘিরে ধরল তার মনে। কেন আদ্রর চোখে পড়লো এটা ভাবতেই লজ্জায় মরে যাচ্ছে সে। ব্যাগ থেকে প্যাড নিয়ে চেঞ্জ করে এসে বিছানায় বসতেই মুচকি হেসে 1 গ্লাস গরম দুধ বাড়িয়ে দিল আমরিন। দুধের গ্লাসটা হাতে নিয়ে কিছুটা অবাক হলো তুলি। কই, দুধের গ্লাস তো ছিল না, হয়তো আমরিন আনিয়েছে। গরম দুধ ও ঔষধ খেয়ে স্বস্তি ফিল করছে তুলি। মনে মনে হাজারো ধন্যবাদ জানালো আদ্রকে।
এক মুঠো ভালো লাগাও সৃষ্টি হলো আদ্রর প্রতি। মানুষটাকে যতটা নির্দয় ভেবেছিল একদম তেমন না, কেমন যেন রহস্যময়। সকালে সূর্যের কিরণ ছুঁয়ে দিয়ে যাচ্ছে তুলির চোখে মুখে। আড়মোড়া ভেঙে বিছানা থেকে উঠে বসল তুলি। প্রশান্তির এক ঘুম হয়েছে। পিরিয়ড নিয়ে এই প্রথম হয়তো এত ভালো ঘুম ঘুমাতে পেরেছে তুলি। সারাক্ষণ পেট ব্যথায় কাতরালেও ফিরে দেখার জন্য কেউ ছিল না। নির্ঘুম রাত কাটতে কাটতে একসময় ঘুমিয়ে পড়ত। একেবারে গোসল সেরে নিল তুলি। হালকা গোলাপি কালারের একটা থ্রি পিস পরে নিল। কেন যে তার মন চাইল একটু সাজতে। নিজের শ্যামলা রং নিয়ে কখনো আফসোস হয় না তুলির। তার কাছে মনে হয় সবাই কি আর শ্যামবর্ণ হতে পারে? সে হতে পেরেছে, তাই বা কম কিসের। হালকা গোলাপি কালারের লিপস্টিক লাগিয়ে নিল ঠোঁটে। নিচে নেমে এসে দেখল অলরেডি সবাই ডাইনিং টেবিলে উপস্থিত। সবাইকে গুড মর্নিং জানিয়ে চেয়ারে বসল তুলি। দ্রুত বেগে কেউ তার পাশের চেয়ারে বসতে চমকে উঠল সে। চোখ ফিরিয়ে তাকাতেই মন জুড়িয়ে গেল তার। আদ্র বসেছে তার পাশে। মায়ের দিকে তাকিয়ে আদ্র বলে উঠল, তাড়াতাড়ি নাস্তা দাও মা, আজ এমার্জেন্সি আছে হাসপাতালে, লেট করা যাবে না। নাস্তা দিতে নিলে আদ্র মিসেস সারেয়াকে থামিয়ে বললেন, স্পেশাল অতিথিকে দাও মা আগে, ছোটদের আগে দিতে হয় জানো না? মৃদু হাসল সবাই। তুলি বেক্কল বনে গেল। সে কি এতটাই ছোট নাকি রাক্ষস যে এভাবে বলা হলো? সায়রা বেগম তুলির প্লেটে নাস্তা দিলেন। আদ্র নিজেই নিয়ে নিল নিজের খাবার। চেয়ারে বসে সায়রা বেগম বলে উঠলেন, 11টার দিকে ফিরবি তো আদ্র? আজ তো তুলি ও আমরিনকে তোর কলেজে ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়ার কথা। নিয়ে যাব মা, রেডি হয়ে থাকতে বলবে দুজনকে। বিস্মিত হয়ে পড়ল তুলি। সায়রা বেগমের দিকে তাকিয়ে বলে উঠল, আমি কলেজে ভর্তি হব মানে? মানেটা খুব সোজা, এখন থেকে তুমি এখানেই থাকছো। পাশ থেকে খাবার খেতে খেতে কথাটা বলে উঠল আদ্র। সায়রা বেগমে হেসে বললেন, আদ্র ঠিক বলেছে তুলি, তোর মামা আমায় ফোন দিয়েছিলেন, ভাইয়া কাঁদছিলেন তোর জন্য। উনি ওনার সব ভুল বুঝতে পেরেছে। ভাইয়া চাইছে তুই আমাদের এখান থেকে স্টাডি কমপ্লিট করে নিজেকে প্রতিষ্ঠিত কর। চোখের কোণে পানি চিকচিক করছে তুলির। তার কানকেই বিশ্বাস করতে পারছে না তার মামা এমনটা চেয়েছে। কৃতজ্ঞতায় ভরে গেল মনটা মামার জন্য। ফিরতে চায় না আর সেই শহরে, মুখোমুখি হতে চায় না আহাদ ও ঝুমুর। হঠাৎ এক অদ্ভুত ইচ্ছে জাগলো তুলির মনে। আদ্র উঠে যেতে নিলে প্রচণ্ড জোরে তুলি বলে উঠল, আমাকে হাসপাতালে নিয়ে চলুন আদ্র ভাইয়া। তুলির কথায় চোখ বড় বড় করে তাকালো সবাই। আদ্র দাঁড়িয়ে পড়ল। সবার দিকে তাকিয়ে জিভ কাটল তুলি। হি হি করে হেসে বলল, আসলে আমি না জীবনও হাসপাতালে যাইনি। আমার খুব ইচ্ছে হাসপাতাল দেখার। আরেক দফা অবাক করে দিল সবাইকে। হাসপাতালে কম বেশি সবারই যাওয়া হয় ডক্টর দেখানোর সুবাদে। তুলির কথাটি সত্যিই খুব বিস্ময়কর। সায়রা বেগম আদ্রকে ইশারা করলে নিয়ে যেতে। গাড়ির কাছে এসে দাঁড়িয়ে আছে তুলি। আদ্রকে আসতে দেখে তাড়াতাড়ি করে গাড়ির দরজা মেলে বসতে নিলে থামিয়ে দিল আদ্র। অন্যদিকে মুখ ফিরিয়ে বলে উঠল, গলায় পেঁচিয়ে পড়ো ওড়নাটা। ভ্রুকুটি করে বলে উঠল তুলি, কেন ভাইয়া? ওড়না তো সঠিকভাবেই দিয়েছি। মুহূর্তে রেগে গেল আদ্র। চোখ কটমট করে তুলির দিকে দৃষ্টি তাক করে দাঁতে দাঁত চেপে বলল, সঠিকভাবে দিলে গলার তিলটা কেন দেখা যায়? মানুষকে দেখানোর ধান্দা হলে আমি তোমাকে নেব না তুলা। প্রচণ্ড জোরে ধুক করে উঠল তুলির বুকের বাঁ পাশটা। আবারও তুলা ডাক। লজ্জা মাখা মুখ নিয়ে ওড়নাটা গলায় পেঁচিয়ে নিল সে। আদ্র অন্যদিকে তাকিয়ে আছে। গাড়ির দরজা লাগানোর আওয়াজ কানে আসতেই মুচকি হাসল আদ্র। শীঘ্রই গিয়ে বসে পড়ল ড্রাইভিং সিটে। তুলির মন চাইল আদ্রকে রাতের জন্য ধন্যবাদ জানাতে। পরক্ষণে মনে হলো আদ্র নিজেই তো দিতে পারত, কিন্তু আমরিনকে দিয়ে পাঠিয়েছিল যেন তুলির অস্বস্তিতে পড়তে না হয়। কথাটা বুঝতেই শীতল বাতাস ছুঁয়ে গেল সারা শরীর জুড়ে। হাসি মুখে আর চোখে আদ্রর দিকে তাকাতেই দেখল আদ্র মনোযোগ দিয়ে ড্রাইভিং করছে। এত নীরবতা ভালো লাগছে না তুলির। তাই মুখ ফসকে বলে উঠল, মায়ের কাছ থেকে শুনেছি ছোটবেলায় আমি পুকুরে পড়ে যাওয়ায় আপনি অনেক কেঁদেছিলেন। এখনও কি আমার জন্য কাঁদেন না আদ্র ভাই? থেমে গেল গাড়ি। আদ্র দৃষ্টি নিবদ্ধ হলো তুলির দৃষ্টিতে। তুলি মাথা নত করে ফেলল। বুঝতে পেরেছে ভুল প্রশ্ন করে বসেছে। কোনো জবাব না পেয়ে মাথা তুলতেই চোখে পড়ল আদ্রর ঠোঁটের কোণে থাকা হাসি।
আর নীলাভ চোখের মুগ্ধতা। আদ্র দৃষ্টি সরিয়ে গাড়ি স্টার্ট দিতে দিতে বলে উঠল, এখন আর কান্না করি না, কারণ তুলে উড়ে যাওয়ার নেই আর কোনো প্রক্রিয়া। যদি বলি আপনাতে মুগ্ধ হয়েছি আমি, আপনি কি বিশ্বাস করবেন আদ্র? আমি যদি বলি মন হারিয়েছি, আপনি কি আমার মনটা খুঁজে দিবেন ডক্টর আদ্র? মুগ্ধ হয়েছি আপনাতে, মন হারিয়েছে আপনার মনের খুঁজে, খুব মিস করেছি তোমাকে, 10 দিন 10 মাস মনে হয়েছে, প্রহরগুলো কাটানো সত্যি কষ্ট ছিল আদ্র। একটা মেয়ের শ্রুতিমধুর কণ্ঠের কথাগুলো ভেসে এলো মোবাইল থেকে। স্তব্ধ হয়ে রইল তুলি চেয়ারে। অজানা এক কষ্টে অন্তর মুচড়ে উঠেছে বারবার। ডাগর ডাগর চোখ দুটোতে টলমল করছে পানি। তুলির কিশোরী মন তবে কি আবারও ছেয়ে যাচ্ছে আধারে? আবারও ভয়েস মেসেজটা চালু করলো তুলি। কর্ণধার হওয়া প্রত্যেকটা শব্দ যেন খুবই বিষাক্ত। এত মিষ্টি স্বর মেটা তবুও যেন তুলির কাছে বিষাক্ত কিছু শব্দ, যা তুলির হৃৎপিণ্ডে আঘাত করছে অনবরত। তুলি নিজে অনুভব করতে পারছে না কেন হচ্ছে তার এত কষ্ট। কিছুক্ষণ আগে আদ্রর সাথে হাসপাতালে এসেছে তুলি। ইমার্জেন্সি অপারেশন থাকায় তুলিকে কেবিনে বসিয়ে দিয়ে চলে গেল আদ্র। যাওয়ার আগে নিজের মোবাইলটা দিয়ে গেল তুলির কাছে, যেন তুলি বোরিং না ফিল করে। কড়া গলায় নিষেধ করে গেছে রুমের বাইরে না যাওয়ার। তুলিও বাধ্যমের মতো অক্ষরে অক্ষরে পালন করছে আদ্রর আদেশ। মোবাইলে আদ্রর একটা ছবিতে চোখ আটকে গেল তুলির। সেটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে মগ্ন ছিল, তখনই ভয়েস মেসেজটা এলো। নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে ভয়েসটা অন করতে শুনতে পেল কোনো এক মেয়ের আদ্রর জন্য প্রকাশিত অনুরাগ। খানিক সময় পর কেবিনে প্রবেশ করলো আদ্র। চোখে মুখে তার খুশি উপচে পড়ছে। হয়তো অপারেশনটা সাকসেসফুল হয়েছে। চঞ্চল তুলিকে বিষণ্ণ অবস্থায় দেখে বুকটা কেঁপে উঠল আদ্রর। বড় বড় পা ফেলে তুলির কাছে এসে বসে পড়ল হাঁটু গেড়ে। নীরবতা ভঙ্গ করে প্রশ্ন করল, কি হয়েছে তুলি? আদ্রর দিকে দৃষ্টি স্থির করে অসহায় স্বরে জবাব দিল, কেন যে ভালো লাগছে না আদ্র ভাইয়া, আমায় বাসায় নিয়ে চলুন প্লিজ। ভুরু কুচকালো আদ্র। সকালবেলাও কত এক্সাইটেড ছিল, হঠাৎ আবার কি হলো মেয়েটার? কথাটা ভেবেই উঠে দাঁড়ালো আদ্র। নিজের ফোন হাতে নিতে চোখে পড়ল ভয়েস মেসেজটা। থম মেরে রইল কিছুক্ষণ। শব্দগুলো কানে পৌঁছাতেই তুলির দিকে তাকে মুচকি হাসল। নিজের ফোনটা পকেটে ঢুকে তুলির উদ্দেশ্যে বলে উঠল, চলো। বাসায় এসে রুমে দরজা বন্ধ করে বসে আছে তুলি। কিছুই ভালো লাগছে না তার। বসন্তের সৌন্দর্য আজ তার মনে ধরছে না। এক ফালি রৌদ্রও চায় না আর তুলির। তার তো একরাশ ভালোবাসা ও এক মুঠো শান্তির প্রয়োজন। 17 বছরের একটা মেয়ের আর কি বা চাওয়া হতে পারে এর চেয়ে বেশি? দরজায় কখন থেকে কড়া নেড়ে যাচ্ছে কেউ। বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো তুলি। দরজা মেলতে চোখে পড়ল আদ্রর রক্তিম চোখ। তুলি কিছুটা পিছিয়ে যেতে ভিতরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল আদ্র। পিছন ফিরে কষিয়ে এক থাপ্পড় মারল তুলির গালে। গালে হাত দিয়ে অশ্রুসিক্ত নয়নে আদ্রর দিকে তাকালো তুলি। নিজের চোখের জল কিছুতে আটকে রাখতে পারল না আর। ডুকরে কেঁদে উঠল শব্দ করে। হাতটা ধরে নিজের বুকে টেনে নিল আদ্র। আদ্রর বুকে গুটি সুটি মেরে রইল তুলি। চোখের পানি নাকের পানি দিয়ে ভিজিয়ে যাচ্ছে আদ্রর সাদা শার্টটা। হেসকি তুলতে তুলতে বলে উঠল, আপনি আমাকে মারলেন কেন আদ্র ভাইয়া? মারলাম কোথায়? আমি তো আদর করলাম। গায়ে বসন্তের হাওয়া লেগেছিল, হাতটা বেশ চুলকাচ্ছিল, ভাবলাম তোমাকে একটু আদর করে দেখি। স্টুপিড একটা। দরজা লাগিয়ে রেখেছিলে কেন? কখন থেকে ডাকছিলাম, কোনো খেলা আছে? কথাটা বলেই তুলিকে ধাক্কা দিয়ে বুক থেকে সরিয়ে দিল আদ্র। ধাক্কায় কয়েক পা পিছিয়ে গেল তুলি। পড়ে যেতে নিলেও কোনোভাবেই সামলে নিল নিজেকে। অবাক ও লজ্জা যেন তার চিরসঙ্গী হয়ে উঠল মুহূর্তেই। ভাবতেই সারা শরীরে শিউরে উঠেছে তুলির, যে আদ্রর বাহুতে আবদ্ধ ছিল কয়েক মিনিট। হৃৎপিণ্ড কাঁপতে লাগলো প্রচণ্ড গতিতে। এ কেমন শিহরণ, এ কেমন অনুভূতি! ছোট্ট তুলি যেন নিমিষে লজ্জায় লুটিয়ে পড়বে ভাব। তুলির দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো আদ্র। নিজের শার্টের বুকের কাছের অংশটা দেখে রাগী কণ্ঠে বলল, দরজা বন্ধ করে আর কখনো পেতনির মতো বসে থাকলে ছাদ থেকে ফেলে দেব আমি। একটুখানি একটা মেয়ে, অথচ ভাব এমন যেন রানী এলিজাবেথ। এখনো নাক দিয়ে পানি পড়ে
আর উনি দরজা বন্ধ রেখে বোঝায় ওনার প্রাইভেসি দরকার, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসবে। আর হ্যাঁ, চোখে যেন কাজল না দেখি, দেখলে ময়লা পানিতে চুবিয়ে মারবো তোমাকে। কথাগুলো বলে একটুখানি সময়ও দাঁড়ালো না আদ্র। তুলি তো ভীষণ চমকিত আদ্রর কথা শুনে। কি বলে গেল এসব আদ্র? মারার হুমকি দিয়ে গেল? চোখে কাজল দিলে ওনার কি সমস্যা? এখন কি ওনার জন্য আমার সাজাও নিষিদ্ধ? কথাগুলো ভেবেই মিনমিন সুরে বলে উঠল, আপনি ভীষণ খারাপ আদ্র ভাই। আপনি তো নির্দয় পাষাণ একজন মানুষ, কিন্তু আমার মনটা যে তা মানতে নারাজ। নিচে এসে আমরিনের পাশে দাঁড়ালো তুলি। আদ্র বসে বসে ফোন ঘাঁটছিল। কারো আসার শব্দ পেয়ে মুখ তুলে এক পলক চাইল তুলির দিকে। ফোনটা পকেটে ঢুকে চুলগুলো টেনে নিল পিছনে। তুলি ও আমরিন গাড়ির পিছন সিটে বসতে আদ্র বসে পড়ল তুলির সাথে। সাথে সাথে অজানা কিছু অনুভূতি গ্রাস করে নিল তুলিকে। আদ্রের স্পর্শে বজ্রপাতের ন্যায় ছলকে উঠল সারা শরীর। আমরিনের দিকে একটু চেপে বসতে নিলেই আদ্র গম্ভীর স্বরে আসতে বলে উঠল, থাপ্পড়টা মনে হয় তেমন লাগেনি। নড়াচড়া করছো কেন? সমস্যা নেই, আদ্রর গায়ের জোড়া তো কম না, পরের বার সবটুকু শক্তি দিয়েই দেব। হঠাৎ মনে পড়ল তুলির সেদিন রাতের কথা। ভয়ে আঁতকে উঠল। এই লোকের গায়ে যেই জোর তুলি সেদিন রাতে বুঝিসনি। আর থাপ্পড়টাও কম ছিল না। চুপচাপ বসে রইল তুলি। মনে মনে কথাগুলো বলে একদম চুপ হয়ে আদ্রর সাথে বসে রইল। আকস্মিক নিজের হাতে কারো হাতের ছোঁয়া অনুভব করতেই শীতল স্রোত বয়ে গেল তুলির মেরুদণ্ড বরাবর। এটা কি তুলির মনের ভুল, নাকি কোনো হ্যালুসিনেশন? চোখ ফিরে আদ্রর দিকে চাইল। আদ্র বাইরে তাকিয়ে, কিন্তু তার হাতের মুঠোয় তুলির এক হাত, যা আমরিনের অগোচরে মুঠোবন্দি করে নিয়েছে আদ্র। তুলিকে একটু কাছে টেনে কানের কাছে ধীর কণ্ঠে বলে উঠল, থাপ্পড়ের জন্য সরি ছোট্ট তুলি। আদ্রর গরম নিঃশ্বাসের উত্তাপ তুলির হৃৎপিণ্ডে তীব্র আঘাত হানতে সক্ষম। অজানা এক ঘোরে ডুবে গেল তুলি। মনে শুরু হয়েছে ঝড়। আদ্রর হাতের মুঠোয় বন্দি হাতটাও কাঁপছে মৃদু মৃদু। তুলির লজ্জায় নুয়ে যাওয়া মুখটা দেখে আলতো হাসল আদ্র। হাতটা আরেকটু শক্ত করে চেপে ধরে মাথা এলিয়ে দিল সিটে। ওড়নাতে টান অনুভব করতে তুলির দুরু দুরু বুকের কম্পন বেড়ে গেল দ্বিগুণ। বিস্ফোরিত নয়নে আমরিনের দিকে চাইতে দেখল আমরিনের কানে হেডফোন গুঁজে সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করে রেখেছে। মনের সংকোচ নিয়ে আদ্রর ওপর চক্ষু স্থির করল তুলি। চমকে উঠল, ভীষণ চমকে উঠল। আদ্র তুলির ওড়না মুখের ওপর দিয়ে সিটে মাথা এলিয়ে শুয়ে আছে। আজ বোধহয় তুলির হৃৎপিণ্ডে স্পন্দন থেমেই যাবে। কি হচ্ছে এসব তার মস্তিষ্ক কিছুই ধারণ করতে পারছে না। ওড়না দিয়ে রাখাতে আদ্রর মুখের ভঙ্গি বোঝা দায় হয়ে পড়েছে। দু চোখ বুঝে তুলিও মাথা এলিয়ে দিল সিটে। যা হবার হোক, এ মুহূর্তে হৃদস্পন্দনের স্বাভাবিক হওয়া খুবই প্রয়োজন। কলেজে ভর্তি করে দিল আদ্র তুলি ও আমরিনকে। তুলি স্কুলে সায়েন্স বিভাগে পড়লেও এখন গ্রুপ চেঞ্জ করতে চেয়েছিল, কিন্তু আদ্রর করার নির্দেশ, সায়েন্স গ্রুপে পড়তে না চাইলে ভর্তি করাবে না আদ্র। বেচারি তুলি মুখ ফুটে সবার সামনে বলতেই পারল না বায়োলজিতে তার ভীষণ দুর্বলতা। হাস্যকর হলে ইয়া তুলির কাছে ভয়ের অপর নাম। আদ্রর চোখ রাঙানোতে শেষমেশ ভর্তি হলো তুলি। গেটের কাছে আসতেই আমরিন বলে উঠল, ভাইয়া, রিমিদের বাসায় যাব, আম্মুকে বলে এসেছি তুলিকে সাথে নিয়ে যাব। তুলি আমার সাথে বাসায় যাবে, তুই গাড়ি নিয়ে চলে যা, বাসে চলে যাব আমি তুলিকে নিয়ে। চোখের আকৃতি বড় হয়ে এলো আমরিনের। সে কি ঠিক শুনল? যে আদ্র আহনাফ তার 27 বছরের জীবনে কখনো বাসে চড়েনি, সে নাকি আজ বাসে চড়বে। অবাক স্বরে আমরিন বলল, ভাইয়া, তুমি তো বাসে চড়ো না, তো কি হয়েছে, আজ চড়ব। তুই তো বিপরীত দিকে যাবি, এতে গাড়ি ঘুরিয়ে ফিরতেও দেরি হয়ে যাবে। তার চেয়ে ভালো হবে তুই গাড়ি নিয়ে চলে যা, আমি তুলিকে নিয়ে বাসে চলে যাব। তুলি বরাবরই নীরব দর্শক, কিন্তু তার মনে অজানা কোনো কারণে বেজে উঠছে খুশির ঝংকার। আদ্রর সাথে যাবে বাসে ভাবতেই কেন যে অসংখ্য ভালো লাগা সে গেল মন জুড়ে। আমরিন ভাইয়ের মুখের ওপর আর কথা বলল না। তার ভালো করেই জানা আছে ভাই রেগে গেলে আর নিস্তার নেই। বাসে উঠে চোখ কপালে উঠে গেল আদ্রর। একটাও সিট খালি নেই। কোনো মতে তুলিকে নিয়ে দাঁড়িয়ে রইল। তুলি ঠিকমতো দাঁড়াতেও পারছে না। বাসের ঝাঁকুনিতে বারবার পড়ে যাওয়ার অবস্থা।
একে তো এমন পরিস্থিতি, তার উপর কিছু ছেলে এসে দাঁড়ালো কাছে, মাথা তুলে আদ্রর দিকে অসহায় চোখে চাইল তুলি। নিমিষেই কোমরে হাত রেখে নিজের একদম কাছে টেনে নিল আদ্র তুলিকে। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে বুকের মাঝে আঁকড়ে নিল আদ্র। কোমরে আদ্রর হাতের ছোঁয়া তুলির মনটা নাড়িয়ে দিল। খামসে মুঠোতে পুড়ে নিল আদ্রর নীল জ্যাকেটের কিছু অংশ। আদ্র মুচকি হেসে মনোযোগ দিল তার দেয়া তুলা নামের মেয়েটাকে আগলে রাখতে। ফুচকা স্টলের সামনে দাঁড়িয়ে আছে তুলি, উদ্দেশ্য একটাই, ফুচকা খাবে। তখন বাস থেকে মাঝ রাস্তায় নেমে গেল আদ্র। তুলির দিকে তাকিয়ে ঠোঁট দুটো প্রসারিত করে বলল, চলো ফুচকা খেয়ে যাই তুলা। আদ্রর কথাটা শুনে মাথা দুলালো তুলি। বিস্মিত হয়নি, হবেই বা কেন? অনেক ছেলেরাই ফুচকা পছন্দ করে। স্কুলে তো দেখতো মেয়েদের আগে ছেলেগুলোই লাইন লাগিয়ে রাখতো স্কুল গেটের ফুচকা খাওয়ার জন্য। প্রথম দিকে বিস্মিত না হলেও পরক্ষণে হতেই হলো যখন আদ্র মুখে হাসি টেনে বলল, ছোটোখাটো একটা প্রতিযোগিতা হলে কেমন হয় বলো তো, দেখি কে কত প্লেট ফুচকা খেতে পারে। কথাটা শুনে তুলি বোধহয় চাঁদ হাতে পেয়ে গেল। ফুচকা এক প্লেট খেয়ে কখনো তার মন ভরে না, প্রতিযোগিতার অছিলায় তো অনেক প্লেট খাওয়া যাবে। উফ, সকালবেলা কষ্ট অনুভব হলেও এখন তুলির খুশিতে লাফাতে ইচ্ছে করছে। হাতে ফুচকার প্লেট পেয়ে ব্রেঞ্চে বসে পড়ল আদ্রর পাশে। গাড়ি নিয়ে এসেছে ড্রাইভার। বাসেই ফোন করে দিয়েছিল আদ্র। পুরো 3 প্লেট ফুচকা সাবার করে ফেলেছে তুলি ও আদ্র। চোখ মুখ লাল হয়ে গেছে শ্যামবর্ণা তুলির। আরেক প্লেট খাওয়া তুলির পক্ষে সম্ভব না, অথচ আদ্র খেয়েই যাচ্ছে। একটা ছেলে এত ফুচকা কেমনে খায়? কথাটা ভেবে উঠে দাঁড়ালো তুলি। ভিতর জ্বলে যাচ্ছে তার, মাথা ঘোরাচ্ছে। চারিদিকে তাকিয়ে কোনো উপায় না পেয়ে দৌড় লাগালো গাড়ির দিকে। ভ্যাবাচেকা খেয়ে গেল আদ্র। ডেকে উঠল তুলিকে। আদ্রর দিকে ফিরে বলে উঠল, আমার ভীষণ পেয়েছে আদ্র। তাড়াতাড়ি বিল মিটিয়ে দৌড়ে তুলির পিছন পিছন গাড়িতে এসে বসে পড়ল আদ্র। তুলি গাড়িতে থাকা 1 বোতল পানি গড় গড় করে খেয়ে নিল। চোখ বড় বড় করে অবাক স্বরে বলল আদ্র, তোমার না ভীষণ পেয়েছে? তাহলে এভাবে পানি খাচ্ছ কেন? এভাবে পানি খেলে তো এখানেই কাজ যে শেষ। আদ্রর কথার মানে বুঝতে একটু দেরি হলো না তুলির। এখন বুঝতে পারছে না তখন ঝালের ঠেলায় কি বলতে গিয়ে কি বলে ফেলেছে। এই মুহূর্তে পালাতে পারলে বেশ হতো। কিভাবে আদ্রকে মুখ দেখাবে সে? নিজের ওড়না দিয়ে মুখ ঢেকে লজ্জিত কণ্ঠে বলে উঠল, আমার ভীষণ পায়নি আদ্র ভাইয়া, আমার তো ভীষণ ঝাল লেগেছে। তুলির কথা শুনে ফিক করে হেসে দিল আদ্র। অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, ঝাল লাগলে যে কেউ দৌড়ায় তা আজ প্রথম দেখলাম। তবে কথাটা কিন্তু সেই ছিল তুলা। আবারও হেসে দিল আদ্র। বিড়বিড় করে বলে উঠল তুলি, সিসি কি বিব্রতকর পরিস্থিতি। এক গাদা বই দেখে জর্জর ভাব চলে এসেছে তুলির। সোফায় বসে মাথায় হাত দিয়ে বসে আছে ইনশিতা ও আমরিনের সাথে। নতুন বই দেখে তো আমরিন মহা খুশি, কিন্তু বেচারি তুলির অবস্থা বেহাল। তুলির দিক তাকিয়ে মিটমিট করে হাসছে ইনশিতা ও আমরিন। সায়রা বেগম যে সেই কখন ওদের জন্য কফি পাঠিয়েছে সেই খেয়ালও নেই কারো। কেউ মাথায় হাত দিয়ে রাখতে ব্যস্ত, তো কেউ ব্যস্ত অবলোকন করতে। একটু আগে আদ্র বইগুলো এনেছে। ড্রয়িং রুমের টেবিলে সার্ভেন্টকে বইগুলো রাখার ইশারা করে তুলির মুখের দিকে এক পলক চেয়ে চলে গেল উপরে। তুলি তো বই দেখে অজ্ঞান অজ্ঞান অবস্থা, আদ্রর দিকে তাকানোরও সুযোগ পায়নি। সায়রা বেগম পাশে এসে বসল, হাসি মুখে বলে উঠল, বাহ আদ্র, দেখছি তোদের বইও নিয়ে এসেছে, ভালোই হয়েছে। এখন থেকে পড়া শুরু করে দে দুজন, ভালো জিপিএ পেতে হবে কিন্তু। সায়রা বেগমের কথা হয়তো কারোরই কর্ণগোচর হয়নি। সবার দিকে চেয়ে তার চোখ গেল তুলির ওপর। নিজের 2 মেয়েকে ধমকে উঠলেন তিনি, কফি না খেয়ে ঠান্ডা করে ফেললি? আর বোকার মতো বসে আছিস কেন দুজন? তোদেরকে কি এখন সেরা বোকার অ্যাওয়ার্ড দেওয়া হবে যে এমন ভাব ধরে বসে আছিস? মায়ের ধমকে ভড়কে গেল ইনশিতা ও আমরিন। মুস্কি হেসে বলল, তোমার বোনের মেয়ের মাথায় হাত কেন আম্মু? দেখো না ছোট্ট তুলি কি চিন্তিত। ইনশিতার কথা শুনে ঠিক হয়ে বসলো তুলি। সায়রা বেগম তুলির মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? তুমি কি কোনো কারণে চিন্তিত? খালামণি, আমি বায়োলজির ব্যাপারে খুবই চিন্তিত। দেখো না তোমার ছেলে কতগুলো বই নিয়ে এসেছে, এতগুলো কি পড়তে হবে? আর বায়োলজি 2টা পার্ট। বিষণ্ণ সুরে কথাটা বলে উঠল তুলি। তুলির কথা শুনে ইনশিতা ও আমরিন জোরে হেসে দিল।
মানুষ ম্যাথ, ইংরেজি, ফিজিক্সে দুর্বল হয়, কিন্তু তুলি শেষ পর্যন্ত বায়োলজিতে ভীতি। ইনশিতে হেসে বলে উঠল, সমস্যা নেই তুলি, ভাইয়া খুব ভালো বায়োলজি পড়ে, তোকে বরং ভাইয়া পড়িয়ে দেবে। মেয়ের দিকে চাইলেন সায়রা বেগম, মুখে হাসি ফুটিয়ে বললেন, আদ্র তো সারাদিন হাসপাতাল থেকে রাতে খুব টায়ার্ড থাকে, তার চেয়ে বরং ভালো হবে আদ্রর ফ্রেন্ড সিয়ামকে আমি বলবো তুলিকে পড়াতে। শুনেছি সিয়ামও খুব ভালো পড়ায়। আমরিনও বলে উঠল, ঠিক বলেছ আম্মু, আমিও পড়বো সিয়াম ভাইয়ের কাছে। ঠিক আছে, তোরা বস, আমি আবার কফি করে আনছি। তুলির বিষণ্ণ মন খুশিতে ভরে গিয়েছিল আদ্রর কাছে পড়তে পারবে শুনে, কিন্তু এখন আরও বেশি বিষণ্ণতা ঘিরে ধরেছে তুলিকে অন্য কারো কাছে পড়তে হবে ভেবে। তুলি নিজেই ঠাওর করতে পারছে না আসলে তুলির মন কী চায়। আদ্র নামটা শুনলেও প্রশান্তি বয়ে যায় হৃদয় জুড়ে। ওপর থেকে সব কথাই শুনল আদ্র। তাসছিলের হাসি এসে চলে গেল রুমে। আজ খাবার টেবিলে আদ্রকে দেখতে পায়নি তুলি। আদ্র নাকি খাবে না বলে জানিয়েছে। সন্ধ্যার পর একবারও দেখা মেলেনি আদ্রর। চারিদিকে নিকষ কালো অন্ধকার। তুলির চোখে এক ফোঁটাও ঘুম নেই। আদ্রকে দেখতে না পেয়ে ছটফট করছে তার মন। অন্য এক কারণেও মন ছেয়ে আছে অমানিসায়। আহাত ফোন দিয়েছিল আজ অনেকবার, কিন্তু ফোন রিসিভ করেনি তুলি। কেন করবে? সে তো চায় না কোনো পিছু টান। আহানের প্রতি কৃতজ্ঞ তুলি, কারণ বিয়েটা না ভাঙলে হয়তো কখনো এখানে আসা হতো না তুলির, আর না কখনো আদ্র নামক মানুষটার সাথে দেখা হতো। তবে আরহান তো একবার হলেও ঝুমুরের কথা বলতে পারত তুলিকে। এই একটা গোপন সত্যি তুলিকে কষ্ট দিচ্ছে। বারবার বিষাদে সেজাচ্ছে ছোট্ট মনটা। ব্যালকনিতে এসে দাঁড়ালো তুলি। হঠাৎ চোখ গেল পাশের ব্যালকনিতে। খুবই কাছাকাছি ব্যালকনিটা। অন্ধকারে কারো বসে থাকার উপস্থিতি বোঝা যাচ্ছে। হাতে জ্বলন্ত সিগারেট। ভুরু কুচকে তাকালো তুলি। কিছুটা কাছে যেতেই নিজের বারান্দায় ড্রিম লাইটের আবছা আলোয় মানুষটাকে চিনতে একটু ভুল হয়নি তুলির। গলা শুকিয়ে গেল তুলির। শুকনো কণ্ঠে আলতো স্বরে ডেকে উঠল, আদ্র। ডেকে নিজের মুখে নিজেই চেপে ধরল খুব জোরে। কি হচ্ছে তার এসব? ইদানিং সে আদ্রকে নাম ধরেই সম্বোধন করছে। না চাইতেও মুখ দিয়ে শুধু এটাই চলে আসছে। তুলির মিষ্টি স্বর কানে এসে বাজতে হাতের সিগারেটটা ফেলে দিল আদ্র। উঠে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল তুলির দিকে। হুট করে লাফ দিয়ে উপস্থিত হলো তুলির একদম কাছে। কেঁপে উঠল তুলি। বারান্দা দুটো প্রায় কাছাকাছি ও খোলামেলা, যে কেউ অনায়াসে আসা যাওয়া করতে পারবে একটি থেকে অপরটিতে। নিজের এত কাছে আদ্রর উপস্থিতি যেন তুলির শরীরে অজস্র শিহরণ জাগিয়ে তুলল। আস্তে আস্তে এক কদম করে পিছিয়ে দেয়ালে গিয়ে ঠেকল তুলি। সম্মোহিত চাহনি নিয়ে আদ্র দেয়ালে এক হাত ঠেকিয়ে ঝুঁকে পড়ল তুলির দিকে। হাতুড়ি পিটা শব্দ শুরু হলো তুলির হৃৎপিণ্ডে। সেই সাথে হৃদয়ে শীতল স্রোত অনুভব করল আদ্র। তুলির দিকে ঝুঁকে চেয়ে রইল এক দৃষ্টিতে। সম্মুখে থাকা মেয়েটার হৃদস্পন্দন স্পষ্ট তার কানে এসে বাজছে। শ্যামবতী কর্ণার মুখশ্রীতে চোখ বুলালো আদ্র। কম্পনরত ঠোঁটের ওপর গিয়ে নজর ঠেকল তার। বুকে শুরু হলো ভয়ানক ঝড়। সাথে সাথে চোখ ফিরিয়ে নিল সে। কোনো ক্রমেই ভুল করা যাবে না আদ্র। মেয়েটা এখনো ছোট, তার অবুঝ মনের সুযোগ তুই নিতে পারিস না। কন্ট্রোল কর নিজেকে। মনে মনে কথাটা বলেই তুলির ওপর থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নিল আদ্র। তুলি এখনো দেয়ালের সাথে মিশে আছে। বুকে টিপটিপ শব্দ হচ্ছে অনবরত। চোখ দুটো বুজে নিয়েছে সেই কখন। তুলির কপালে আসা চুলগুলো কানের পিছনে পরম যত্নে গুজে দিল আদ্র। অস্পষ্ট ঘোর লাগা গলায় বলে উঠল, সবসময় আদ্র ডাকটাই যেন তোমার মুখে থাকে তুলি। আদ্র ব্যতীত যেন আর কোনো ডাকই এত মধুরভাবে না আসে তোমার কণ্ঠ থেকে। হয়তো তোমায় বোবা হয়ে থাকতে হবে চিরকাল। চোখ মেলে আদ্রর উজ্জ্বল ফর্সা চেহারার দৃষ্টি নিক্ষেপ করল তুলি। ডাগর ডাগর আখি দুটোতে বিরাজ করছে মুগ্ধতা, আদ্রর প্রতি মুগ্ধতা। আদ্রর চোখ দুটোতে অদ্ভুত এক নেশা। প্রচণ্ড বেগে বুকটা ধুক করে উঠল তুলির। তড়িঘড়ি করে মুখ ফিরিয়ে নিতে আলতো হেসে বলে উঠল আদ্র, মানুষকে মারাত্মক নেশায় ডুবিয়ে মুখ ফিরিয়ে নিলে চলবে? শাস্তি তো পেতেই হবে তুলা। চমকালো তুলি। কিছুই বুঝতে পারল না। আমতা আমতা করে প্রশ্ন করলো, কেমন শাস্তি? জবাব দিল না আদ্র। তুলির ডান হাতটা টেনে কোমর বসিয়ে দিল আঙ্গুলে। ব্যথায় চিল্লাতে নিলে সেকেন্ডেই তুলির মুখে হাত চেপে ধরল আদ্র। তুলির চোখের চাহনিতে নিজের চোখ জোড়া রেখে রাগান্বিত কণ্ঠে বলে উঠল,
আর কখনো ওড়না ছাড়া যেন ব্যালকনিতে না দেখি। আশা করি কোমরটা তোমায় স্মরণ করিয়ে দেবে। কথাটা শেষ করে আদ্র চোখের পলকে তুলিকে ছেড়ে দিয়ে চলে গেল নিজের ব্যালকনিতে। থমকে রইল তুলি। ওড়না রুমে রয়ে গেছে, খেয়ালই ছিল না তার। হুশ আসতেই দৌড়ে গিয়ে ওড়না নিয়ে এলো রুম থেকে। ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা আদ্রর দিকে তাকিয়ে ধরা গলায় বলল, সিগারেট খেলে ফুসফুসের ক্ষতি হয়, ক্যান্সার হয়। আপনি কি ডাক্তার হয়ে এটা জানেন না ডাক্তার সাহেব? ক্যান্সার হলে তো মরে যেতাম, কিন্তু আমি তো এর চেয়েও মারাত্মক ব্যাধিতে আক্রান্ত, যা ঘুমাতেও দেয় না, শান্তির নিঃশ্বাসও ফেলতে দেয় না। ধীর স্বরে কথাগুলো বলে রুমের দিকে পা বাড়ালো আদ্র। কণ্ঠে কেমন যেন বিষাদ মিশা আছে। তুলি দু চোখ ছোট করে তাকালো। আদ্রর কথাগুলোর মাঝে এত রহস্য কেন? উনি কি সহজ ভাষায় কথা বলতে পারেন না? আমার মস্তিষ্ক তো ওনার কথা ধারণ করতে পারে না। এখনই মিষ্টি শর্ত, এখনই আবার গম্ভীরতা। হঠাৎ দূরে যায়, আবার হঠাৎ কাছে এসে আমার হৃৎপিণ্ডের চলাচল প্রায় থামিয়ে দেয়। অদ্ভুত। আপনি আদ্র? আদ্রর জ্বর পানে চেয়ে অস্ফুট স্বরে বলে উঠল তুলি। কলেজে ক্লাস শুরু হয়ে গেছে, প্রায় 15 দিনের মতো হয়েছে। সেই 15 দিনে তুলি ও আমরিন নতুন নতুন বান্ধবীও জুটিয়ে ফেলেছে। তুলি ও আমরিনের মাঝে সময়ের স্রোতে গড়ে উঠেছে গভীর বন্ধুত্ব। গত 3 দিন ধরে আমরিনকে ওদের ক্লাসে একটা ছেলে ফেসবুকে প্রেম নিবেদন করছে। ছেলেটা দেখতে খারাপ না, কিন্তু তুলির কথা হলো ছেলেদের ফাঁদে কিছুতে পা দেয়া যাবে না। আজকাল তলে তলে একাধিক প্রেম করে আবার সুন্দরী মেয়ে দেখলেই প্রেমের প্রস্তাব দিতে শুরু করে। ছেলেটা ক্লাসে ঢুকতে আমরিন ইশারা করে দেখল তুলিকে। ভুরু কুঁচকে তাকে শয়তানি হাসি হাসলো তুলি। আমরিনের দিকে চেয়ে বলল, তাহলে পরীক্ষা করে দেখা যাক। আমরিনও দুষ্টু হেসে বলল, অবশ্যই। আমার তোমাকে খুব ভালো লাগে। তোমার কাছে আমাকে কেমন লাগে? যদি ভালো লাগে তবে কলেজের ছুটির পর কলেজের পিছনে গোলাপ গাছটা একটা কালো গোলাপ এনে আমাকে দিও। আমি তোমার অপেক্ষায় থাকব। একটা কাগজ সুন্দর করে বাক্য লিখে কাগজটা মুড়ে ছুঁড়ে মারল ছেলেটার দিকে। একটু পিছনের দিকে বসায় কারোর চোখে পড়েনি তুলির এই কাণ্ডটা। কাগজটা গিয়ে ছেলেটার গায়ে পড়ল। ফিরে তাকাতে চোখ পিটপিট করে চাইল তুলি। সাথে সাথেই ছেলেটা দাঁত কেলিয়ে হেসে কাগজটা পকেটে ঢুকিয়ে নিল। অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো আমরিন। তুলির হাত চেপে ধরতে তুলি গলা ঝেড়ে বলে উঠল, দেখলি তো কেমন ছেলে? তুই যে পাশে আসিস তাও তো তোয়াক্কা করেনি, তার জন্যই পরীক্ষাটা করা। শালা অসভ্য পোলা, হাতেরে তো আমি ছাড়ব না। একবার ছুটি হোক কলেজটা, জুতা পিটা কর্ম ফাজিল পোলারে। তুলির কাঁধে মাথা হেলিয়ে আমরিন ঠোঁট ভেঙে বলল, ঠিক বলেছিস দোস্ত। অসভ্য পোলার প্রেমে আমি যদি ডুবে যেতাম তাহলে আমার সর্বনাশ হয়ে যেত, ভয়ঙ্কর সর্বনাশ। এই পোলারে তুই আর আমি মিলে আজকে উচিত শিক্ষা দিমু। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আদ্র, কালো শার্ট, চোখে সানগ্লাস। অস্থির এক লুক নিয়ে গাড়িতে হেলান দিয়ে ফেসবুক স্ক্রল করতে মগ্ন। কিছু মেয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রর দিকে। চোখ মোবাইলে নিবদ্ধ থাকলেও কারো কারো নজর যে নিজের ওপর তা ঠিকই অনুধাবন করতে সক্ষম আদ্র। মুস্কি হেসে মোবাইলটা পকেটে ঢুকিয়ে নিল। আমরিনও তুলির অপেক্ষায় ছিল এতক্ষণ। এদিক দিয়ে বাসায় যাবে, তাই ভাবছিল তুলি আর আমরিনকে সাথে নিয়ে যাবে। 3-3টা দিন তুলিকে দেখেনি তার আঁখি দুটো। সেমিনার থেকে ফিরে সোজা কলেজের সামনে হাজির। তৃষ্ণার্ত চোখ দুটো সামনের দিকে তাক করতে চরচর করে রক্ত উঠে গেল আদ্রর মাথায়। চোখ দুটো তীব্র লাল হয়ে এলো। হাত মুঠ করে নিজের চুলগুলো টেনে গাড়িতে খুব জোরে ঘুষি বসিয়ে দিল। এমন কাণ্ড দেখে ঘাবড়ে গেল মেয়েগুলো। তাড়াতাড়ি পা চালিয়ে সরে গেল সেখান থেকে। ক্লাসের সেই ছেলেটা সত্যি সত্যি গোলাপ নিয়ে হাজির আমরিন ও তুলির সামনে। গোলাপটা তুলির দিকে বাড়িয়ে রেখেছে 5 মিনিট যাবত। মুখ চেপে হাসছে তুলি। চোখ কটমট করে রাগী কণ্ঠে বলে উঠল আমরিন, এই ছেলে, তোর লজ্জা করে না? আমাকে প্রপোজ করে আবার আমার বেস্টিকে ফুল দিচ্ছ। একটু হাসলো ছেলেটা। এক হাত দিয়ে মাথা চুলকে বলল, লজ্জা কিসের? তুমি আর তোমার বেস্টি তো একই। একজন আমার গার্লফ্রেন্ড হলেই হয়। ধাপ করে জ্বলে উঠল আমরিন। পায়ের জুতা খুলে ছেলেটাকে মারতে নিলে তুলি বাধা দিয়ে বলে উঠল, দোস্ত, আমি কখনো কালো গোলাপ দেখিনি রে। বেচারা কষ্ট করে চুরি করে গোলাপটা এনেছে। এই ছেলে, গোলাপ দিয়ে দাও আমায়, তারপর খাও আমরিনের জুতা পেটা। হেব্বি মজা কিন্তু। এই আমরিন, কষিয়ে দিস।
সু মেরে গোলাপটা হাতে নিতে না নিতেই তুলি ছিটকে পড়ল মাটিতে। তুলিকে পড়তে দেখে আতঙ্কিত নয়নে চাইল আমরিন ও ছেলেটা। মাথা তুলে ভাইয়ের লাল বর্ণের চোখ দেখে পিলে চমকে উঠল আমরিনের। থরথর করে কাঁপতে লাগলো সে। জুতাও পড়ে গেছে হাত থেকে। ছেলেটা সেই কখন প্রগার পার। তুলির দিকে দৃষ্টি রেখে আদ্র আমরিনের উদ্দেশ্যে বলে উঠল, গাড়িতে গিয়ে বস। অসহায় চোখে তুলির দিকে চেয়ে ভোদৌড় মারল আমরিন। বিস্ময়ে অভিভূত তুলি, চোখে অজস্র ভয়। এক হাঁটু গেড়ে তুলির কাছে বসল আদ্র। হাত বাড়িয়ে তুলির লাল হয়ে যাওয়া গালটা স্পর্শ করল। জ্বলে উঠল গালটা, চোখ ছাপিয়ে নেমে এলো জল। দাঁড়িয়ে পড়ল আদ্র, রাগটা বজায় রেখে বলে উঠল, উঠে দাঁড়া। তুলি কোনো রেসপন্স করল না। থাপ্পড়টা এতটাই জোরে লেগেছে যে কানটাও ঝিম ধরে আছে। তুলির সাহস দেখে মেজাজ প্রচণ্ড গরম হয়ে গেল আদ্রর। আমি কি বলেছি তোর কানে ঢোকে নাই? সাহস বেড়ে গেছে তাই না? হাত পা কেটে ফেলবো তোর। উঠে দাঁড়া বলছি। আদ্রর উচ্চস্বরে ধমকে কেঁপে উঠল তুলি। বহু কষ্টে উঠে দাঁড়াতে হাতের কুনি ধরে টেনে নিজের একদম কাছে নিয়ে এলো আদ্র। চল শক্ত করে বলে উঠল, আজ তোকে কালো গোলাপ পিষে খাবো। কালো গোলাপের শখ আজীবনের জন্য মিটিয়ে দেব। তুলিকে টানতে টানতে বাসায় এনে ড্রয়িং রুমের সোফায় বসালো আদ্র। মাথা নিচু করে বসে রইল তুলি। তুলির পাশে দাঁড়িয়ে আমরিন ভীতু চোখে চেয়ে আছে ভাইয়ের দিকে। সামনের সোফাতে বসে আদ্র মাথা নিচু করে নিজের রাগ দমানোর চেষ্টায়। সারা রাস্তায় একটা শব্দ করেনি সে, এমনকি তুলির দিকে ফিরেও তাকায়নি। তুলিকে এভাবে টেনে আনতে দেখতে পেয়ে সারা বেগম ইনশিতে দৌড়ে এলো ড্রয়িং রুমে। দুজনেই বাইরে বাগানে সাইডে বসে কথা বলছিল। একজন সার্ভেন্ট তড়িঘড়ি করে এক গ্লাস পানি নিয়ে আসলো আদ্রর জন্য। পানির গ্লাসটা শেষ করে মায়ের দিকে তাকালো আদ্র। ছেলের নীলাভ চোখের মণি লাল বর্ণের দেখতেই বুকটা ধুক করে উঠল সায়রা বেগমের। তুলিও মাথা নিচু করে আছে। আমরিনও কেমন ঠকঠক করে কাঁপছে। সবকিছু খুব এলোমেলো মনে হচ্ছে ওনার কাছে। আতঙ্কিত স্বরে প্রশ্ন ছুড়লেন আমরিনের দিকে, কি হয়েছে আমরিন? আমরিন কাপা কাপা কণ্ঠে কিছু বলতে নিবে তার আগে হাত দেখিয়ে থামিয়ে দিল আদ্র। তুলির নতজানু মুখের দিকে এক পলক চেয়ে তাচ্ছিল্যের সহিত বলে উঠল, তোমার বোনের মেয়ের খবর রাখো আম্মু, পড়াশোনা না করে ফুর্তি করে বেড়ায় আজ। তুলি মাথা তুলে আদ্রর দিকে চাইল। কলিজা মুচড়ে উঠল তার। আদ্র সব বলে দিবে না তো? বললে সায়রা বেগম হয়তো কষ্ট পাবেন। কিভাবে মুখ দেখাবে তুলি মায়ের মতো মানুষটাকে, যে তাকে নতুনভাবে বাঁচার একটা রাস্তা দেখিয়েছে? আজ ওদের ক্লাস টিচারের সাথে দেখা হয়েছিল। তুলি নাকি একদমই পড়াশোনা করে না, কোনো পড়াও পারে না, তাই ওকে আজ থেকে আমি পড়ানোর সিদ্ধান্ত নিয়েছি মা। অপলকভাবে চেয়ে গম্ভীর স্বরে বলে উঠল আদ্র। চমকালো তুলি ও আমরিন। ড্যাব ড্যাব চোখে দুজনেই চাইল আদ্রর দিকে। আদ্র সায়রা বেগমকে সত্যটা বললেন না দেখে হতভম্ব হয়ে পড়ল দুজনেই। সায়রা বেগম ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে ছেলের দিকে তাকালেন। সোফায় বসতে বসতে বললেন, আমি তো ভাবলাম তুলি কি না কি করেছে যার কারণে তুই রেগে গেছিস। যাক, আল্লাহ বাঁচিয়েছে, না হলে তোর যা রাগ, আমার তুলি মাটাকে তো তুই মেরেই ফেলতি তোকে রাগানোর অপরাধে। তুলির দিকে তাকে আবার বলে উঠলেন, এই তুলি, মাথা নত করে বসে আছিস কেন? ভড়কে গেল তুলি। মাথা তুললে তো সায়রা বেগমের চোখ সবার আগেই গালের ওপর গিয়ে পড়বে। গাড়ির আয়নায় স্পষ্ট দেখতে পেয়েছে গালটাতে 5 আঙ্গুলের ছাপ দৃশ্যমান। আসলে খালামণি, মাথাটা খুব ব্যথা করছে, সোজা হয়ে বসলে ব্যথাটা ভীষণ বেড়ে যায়, তাই নত হয়ে বসে আছি। সিরিয়াস মোমেন্টে তুলির অদ্ভুত কথা শুনে মনে মনে ভীষণ হাসি পেল আমরিনের। মুখ চেপে কোনো মতে আটকে রাখলো হাসিটা। আদ্র এখনো ভাবলেশহীনভাবে তুলির দিকে তাকিয়ে, যা তুলিকে আরও অস্বস্তিতে ফেলে দিচ্ছে। তুলির মাথায় হাত বুলিয়ে দিলেন সায়রা বেগম। পরম মমতা পেয়ে আবেশের চোখ বুজে এলো তুলির। ঠিক আছে, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি খাবার রুমে পাঠিয়ে দেব। মাথা নেড়ে বহু কষ্টে সিঁড়ি বেয়ে উঠে রুমে আসলো তুলি। পা দুটোতে চলছিলই না, মনে হচ্ছিল কেউ বোধহয় শিকল দিয়ে বেঁধে রেখেছিল। দরজার সিটকিনি লাগিয়ে বিছানায় শুয়ে পড়ল ধাপ করে। বালিশে মুখ গুজে ডুকরে কেঁদে উঠল। এতক্ষণ কান্নাগুলো আটকে রেখেছিল খুবই কষ্টে। বদ্ধ রুমে দেখার মতো কেউ নেই, তাই ফুপিয়ে কেঁদে উঠল তুলি। মনটা কিছুতেই মেনে নিতে পারছে না আজকের কাণ্ডটা। গলাটাও জ্বলছে ভীষণ। এক ঝাঁক অভিমানে সে বাসা বেঁধেছে মন মাঝারে। ফুপাতে ফুপাতে বলে উঠল, আমি আপনাকে কখনো ক্ষমা করব না আদ্র ভাই। এত নিষ্ঠুর আপনি, অসভ্য,
পাষাণ লোক, আমি আর কোনো দিন কথা বলবো না আপনার সাথে। চলে যাব আমি এখান থেকে, থাকবো না আর এখানে। কোথায় যাবে? কণ্ঠটা আদ্রের কণ্ঠ ছিল না। পরক্ষণে মনে হলো বদ্ধ রুমে আদ্র কিভাবে আসবে। তাই কোনো দিক না তাকে আবারও বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো। পাশে কারো শোয়ার শব্দ পেতেই কান্না থেমে গেল তুলির। ভয়ে কেঁপে উঠল মন। কোনো ভূত নেই তো রুমে? প্রশ্নটা মনে জাগতেই শঙ্কিত চোখে ধীরে ধীরে পাশ ফিরে দেখল। হুশ উড়ে গেল তুলির। লাফ দিয়ে উঠে বসল বিছানায়। তুলির চেহারার দিকে চেয়ে ভুরু কুঁচকানো আদ্র। মাথার নিচে দুহাত রেখে আরেকটু আরাম করে শুয়ে পড়ল, যেন চমকানোর মতো কিছুই হয়নি। অবাক হলো তুলি। বারান্দার দিকে তাকাতে বুঝতে পারল আদ্র কিভাবে এসেছে। বললে না তো কোথায় যাবে? আদ্রর হাসিতে গা জ্বলে উঠল তুলির। এভাবে মেরে আবার হাসা হচ্ছে? একদম কথা বলবি না তুলি এমন খারাপ মানুষের সাথে। উনি তো ডাক্তার না, আস্ত বড় একটা কসাই। তুলি উঠে পড়ল বিছানা থেকে। আদ্র তুলির সাথে উঠে পড়ল। তুলি যে অভিমানে কথা বলছে না তা ঠিকই বুঝতে পারছে আদ্রর মন। কাভার্ড থেকে কাপড় বের করে ওয়াশরুমের দিকে পা বাড়ালো তুলি। সাথে সাথেই টান পড়ল হাতে। থমকে গেল তুলি। যাই হয়ে যাক, আজ মুখ দিয়ে কোনো শব্দ বের করবে না তুলি। হাত মোচড়াতে লাগলো তুলি ছোটার জন্য। আদ্রর বলিষ্ঠ হাতের শক্তির কাছে তুলির মতো দুর্বল মানবীর পেরে ওঠা সহজ না, তবুও তার নিছক চেষ্টা। মুচকি হাসলো আদ্র। হাতটা টান দিতেই তুলির পিঠ এসে ঠেকল আদ্রের বুকে। শরীরের সর্বাঙ্গ শিথিল হয়ে এলো তুলির। পা দুটো ভেঙে ভেঙে আসছে। নিজের শরীরের সবটুকু ভর ছেড়ে দিল আদ্রের বুকে। ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠল আদ্রর। কোলে তুলে নিল তুলিকে। আচমকা নিজেকে শূন্য অনুভব করতেই ভয়ার্ত চোখে তাকালো তুলি। হাত থেকে কাপড়গুলো পড়ে গেল মেঝেতে। আদ্রের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছু সময়। বুকে দ্রিম দ্রিম শব্দ সময়ের সাথে বেড়েই চলেছে। এ কেমন অনুভূতি জন্মাচ্ছে তুলির মনে? কোথায় গেল জেদ, অভিমান? মনের আনাচে কানাচে শুধু হিমশীতল বাতাস বয়ে চলেছে। তুলিকে খাটে বসিয়ে দিল আদ্র। চেয়ার টেনে নিজে বসল তুলির সম্মুখে। পাশের টেবিলের উপর রাখা বরফের বাটি থেকে বরফের টুকরো নিয়ে তুলির গালে ছোঁয়াতেই আহ করে উঠল তুলি। চোখ মুখ খিঁচে সরিয়ে নিল কিছুটা দূরে। সূক্ষ্ম নিঃশব্দ নিঃশ্বাস ফেলল আদ্র। মৃদু স্বরে বলে উঠল, সূক্ষ্ম নিঃশব্দ নিঃশ্বাস ফেলল আদ্র। মৃদু স্বরে বলে উঠল, গালটা খুব জ্বলছে তাই না তুলা? ইস, থাপ্পড়টা খুব জোরেই লেগে গেছে। রাগ উঠলে কেন যে নিজেকে কন্ট্রোল করতে পারি না। তোমার কি দরকার ছিল ওই ছেলের কাছ থেকে গোলাপ নেওয়ার? বয়স একটুখানি, অথচ এখনই প্রেম করতে মাঠে নেমে পড়েছ। নিষ্পলক চোখে চেয়ে রইল তুলি। আদ্রর খোঁচা মারা কথা গিয়ে চাপা পড়ে থাকা রাগটা আরও বেড়ে গেল পাহাড় সম। করে বসল এক দুঃসাহসিক কাণ্ড। আদ্রর কলার দুহাতে খামচে ধরল শক্ত করে। অভিমান রাগে এক নাগারে চিৎকার করে বলে উঠল, আপনার সাহস কিভাবে হয় আমাকে মারার? কে আপনি আমাকে থাপ্পড় মারার? কি অধিকার আছে আপনার আমার ওপর? সম্পর্কে খালাতো ভাই হন, তাই যথাযথ সম্মান করি। তার জন্য এই না যে বিনা দোষে আপনি আমাকে মারবেন। ফুল নিয়েছে আরও নেব, আমার ইচ্ছে হলে আমি প্রেম করে বেড়াবো। কথাগুলো বলে আবারও কান্নায় ফোপাতে লাগলো তুলি। দৃষ্টি আদ্রর দিকে স্থির করতেই শিউরে উঠল সে। আদ্রর মুখের ভঙ্গিমা বোঝা বড় দায়। চেহারাও নেই রাগের কোনো প্রতিফলন। তুলির দিকে চেয়ে আছে নিষ্পলক। নীলাভ চোখ জোড়ায় অজস্র মায়া ভাসমান। ধুকধুক করছে তুলির বুকটা। সে যে কত বড় সাহস দেখিয়ে ফেলেছে বুঝতে পেরেই ধীরে ধীরে হাত ছাড়িয়ে আনতে লাগলো আদ্রর কলার থেকে, কিন্তু আনতে চেয়েও পারেনি। কলারে দুহাত রেখে চেপে ধরল আদ্র। আচমকা চোখে ফুটে উঠল রাগের ছাপ। ভীতু চোখ তাকালো তুলি। প্রাণটা বেরিয়ে যাওয়ার উপক্রম। আদ্রর কলার ধরা তার একদমই ঠিক হয়নি। রাগের বশে কি করে বসলো? মনে মনে প্রশ্নটা আড়ালো তুলি। চল শক্ত করে তুলির দিকে আরেকটু ঝুঁকে পড়ল আদ্র। দুজনের নাক ছুঁই ছুঁই। আদ্রর গরম নিঃশ্বাস আবেগের তুমুল বর্ষণ করছে তুলির ভীতু মনে। আদ্র নামক মানুষটা তার হৃদয়ের স্পন্দন বাড়িয়ে দিচ্ছে। অনুভূতিগুলো চিৎকার করে কিশোরী মনটাকে জানান দিচ্ছে, তুই প্রেমে পড়ে যাচ্ছিস তুলি। প্রেমের বর্ষণ হচ্ছে তোর হৃদয়ে। নিজেকে পাগল পাগল লাগছে তুলির। আদ্রর এতটা নিকটে আসা নিতে পারছে না সে। মুখ বাম দিকে ফিরিয়ে নিতে শখ খেলো তুলি। কি হলো এটা? হৃদয়ের গহীনে অদ্ভুতভাবে বিচরণ করতে লাগলো এক নতুন অনুভূতি।
কল্পনাও করে নি তুলি এমন কিছু হবে। নিজের ডান গালে আপনা আপনি হাত চলে গেল তার। এলোমেলো হয়ে গেল মন, নড়ে উঠল ভিতরটা। জীবনে প্রথমবার কোনো পুরুষের এমন স্পর্শ। আদ্রর দিকে বিস্মিত দৃষ্টিতে তাকালো তুলি। নিজের গালে আদ্রর ঠোঁটের স্পর্শ ভাবতেই তুলি এলোমেলো হয়ে যাচ্ছে বারবার। শটানভাবে বসে আছে আদ্র। মুচকি হেসে তুলির দিকে তাকিয়ে বলল, আশা করি আর কিছুই বলতে হবে না। অধিকার থাকুক আর না থাকুক, এ জীবনে তোমার বোধহয় আর প্রেম করা হবে না। নেক্সট টাইম কলারে হাত দেওয়ার আগে ভেবে নিবে আমি তোমার চেয়ে কতটা বড়। এখনো আদব কায়দা শেখা বাকি। আমি তোমার চেয়ে কতটুকু বড় জানো তো? তুলি এখনো নিস্তব্ধ, হাতটাও তার গালে চেপে রেখেছে। নিজের চক্ষুতে বিশ্বাস করতে পারছে না তার সাথে এক শিহরিত ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। মনের মাঝে হাজার অনুভূতি নিয়ে নিশ্চুপভাবে তাকিয়ে আদ্রর দিকে হালকা হাসলো আদ্র। এ হাসির রেখা তুলির হৃদয়ের গহীনে আঘাত হানল তীব্রভাবে। কি হলো, জবাব দাও। সে 7 বছরের বড় হবেন, আমতা আমতা করে বলল তুলি। আদ্র সম্পর্কে বিশেষ জানা নেই তার। বুঝ হওয়ার পর কখনোই আদ্রকে দেখেনি সে। মায়ের কাছ থেকে শুনেছে একটু একটু। আগ্রহ না থাকায় খুব বেশি জানা হয়নি তার। খুব বেশি বললে ভুল হবে, তার পুকুরে পড়ে যাওয়ার ঘটনা বাদে আর কিছুই কখনো জানতে পারেনি তুলি। মৃদু হাসলো আদ্র, শীতল কণ্ঠে বলল, আমি তোমার চেয়ে 10 বছরের বড় তুলি। প্রচণ্ড অবাক হলো তুলি। বিস্ফোরিত চোখে চাইল আদ্রর দিকে। আদ্রকে দেখে তার মনেই হয়নি এত বছরের বড় হবে নিজের থেকে। দেখলেই মনে হয় যেন 24 কিংবা 25 বছরের এক সুদর্শন যুবক। মনে মনে ভীষণ লজ্জিত হচ্ছে তুলি। কম হোক আর বেশি হোক, তার একদমই কলারে হাত দেওয়া উচিত হয়নি। ক্ষমা করবেন, আসলে আমি। থামিয়ে দিল আদ্র, শান্ত কণ্ঠে বলল, আমার কাছে তুমি কখনো ক্ষমা চাইবে না তুলি। পেইন কিলার রেখে গিয়েছি, খেয়ে নিও। কথাটা বলে বারান্দায় চলে গেল আদ্র। তুলি এখনো বিস্ময়ের থা মেনে রইল। আদ্রের কথার প্যাচ কাজগুলো কেন ধারণ করতে পারে না তুলির মস্তিষ্ক। আচ্ছা, আদ্র ভাইয়া কি আমায় পছন্দ করেন? বিড়বিড় করে আনমনে বলে উঠল তুলি।